আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো। মানচিত্র থেকে মুছে দেব পাকিস্তানকে, হুমকি ভারতীয় সেনাপ্রধানের। পাকিস্তানের যুদ্ধবিমান ধ্বংস করেছিল ভারত, দাবি দেশটির বিমান বাহিনী প্রধানের। ফ্লোটিলার শেষ নৌযানটিও আটক করেছে ইসরায়েল, যাচ্ছে আরও 11 জাহাজ। দ্বিতীয় দিনে গড়ালো যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন, মিলছে না সমাধান। ইরানে 5.3 মাত্রার ভূমিকম্প অনুভূত, কাঁপল পারমাণবিক শহর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার রাজস্থানের অনুপমগড়ে একটি সেনা পোস্ট পরিদর্শনে গিয়ে তিনি ওই মন্তব্য করেন। ভাষণে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারত পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে, নয়তো তার ভৌগোলিক উপস্থিতি হারানোর ঝুঁকি নিতে হবে। বিশ্ব মানচিত্রে টিকে থাকতে চাইলে পাকিস্তানকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদে মদদ দেওয়া থেকে সরে আসতে হবে। জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুরের সময় যে সংযম দেখিয়েছিল তা এবার আর দেখাবে না। এবার আরও সিদ্ধান্তমূলক কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা অপারেশন সিন্দুরের সংযম দেখিয়েছিলাম, আর তা বজায় রাখব না। এবার আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা বিশ্ব মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় কিনা। যদি পাকিস্তান মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায়, তাহলে তাদের অবশ্যই রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করে তিনি ইঙ্গিত দেন, পাকিস্তান যদি সন্ত্রাস রপ্তানি অব্যাহত রাখে তবে দ্বিতীয় আরও শক্তিশালী অভিযান চালানো হতে পারে। জেনারেল দ্বিবেদী জোর দিয়ে বলেন, ভারতীয় বাহিনী যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাষ্ট্র সমর্থিত সন্ত্রাস সহ্য করা হবে না। আন্তর্জাতিক ও ভৌগোলিক প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য পাকিস্তানকে তার পদক্ষেপ পুনর্বিবেচনা করতে হবে। অপারেশন সিন্দুরে পাকিস্তানের বিমান বাহিনীর F-60 ও JF-70 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছিল, এমনটাই দাবি করেছেন ভারতের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল AP সিং। তিনি আরও দাবি করেছেন, সংঘাত থামাতে যুদ্ধবিরতির আবেদন করেছিল ইসলামাবাদ, যুক্তরাষ্ট্র নয়। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। সংঘাতের সময় ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে AP সিং পাকিস্তানি সেনাবাহিনীর দাবিকে প্রচারণা আখ্যা দিয়ে বলেন, ভারতীয় কোনো যুদ্ধবিমান ধ্বংস হয়নি, বরং এসব গল্প দেখিয়ে পাকিস্তানি জনগণকে বিভ্রান্ত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, যুদ্ধবিরতির আবেদন করেছিল পাকিস্তানি। এতে স্পষ্ট হয় 10 মে সংঘর্ষ থামার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ নয়, বরং ইসলামাবাদের পক্ষ থেকেই শান্তি প্রার্থনা করা হয়েছিল। ভারতীয় এই বিমান বাহিনী প্রধান দাবি করেন, পেহেলগামে বেসামরিক মানুষের ওপর সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সেনারা পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে থাকা 9টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে নিখুঁতভাবে হামলা চালায়। এতে সারা দুনিয়া ভারতীয় সেনাদের শক্তি ও নির্ভুল আক্রমণের সক্ষমতা প্রত্যক্ষ করেছে। এয়ার চিফ মার্শাল AP সিং এর দাবি, অপারেশন সিন্দুরের নিরাপদ মানুষ হত্যার মূল্য দিয়েছে সন্ত্রাসীরা, আর সবাই দেখেছে আমরা লক্ষ্য পূরণ করেছি। আমরা 300 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছি। এরপরই পাকিস্তান যুদ্ধবিরতির অনুরোধ করেছে। তিনি ভারতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থারও প্রশংসা করেন। তার দাবি, এই প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 100 ঘন্টার সংঘাতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত বা ধ্বংস করেছে। ত্রাণ নিয়ে গাজা অভিমুখে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরায়েলি বাহিনী। গাজা উপকূলে আসলে ম্যারিনেট নামের জাহাজটির দখল নেয় ইসরায়েলি সৈন্যরা। এর আগে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েলি বাহিনী। লাইভ স্ট্রিম ভিডিওতে দেখা গেছে, শুক্রবার সকালে ইসরায়েলি বাহিনী সদস্যরা জোর করে জাহাজটিতে উঠে পড়েন। পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট জাহাজটিতে 6 জন ক্রু আছেন বলে জানা গেছে। এর আগে ম্যারিনেট বাদে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের অন্য সব জাহাজের নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। ম্যারিনেট জাহাজটি শুধু চলছিল, এবার সেটিরও দখল নেওয়া হলো। গাজা থেকে 129 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় 44টি নৌযানে 500 জন মানুষ রয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার
অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। এদিকে ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে আরও 11টি জাহাজ যাত্রা করেছে। আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে এসব নৌকায় প্রায় 100 জন অধিকার কর্মী আছেন। এক বিবৃতিতে এএফপি জানিয়েছে 30 সেপ্টেম্বর কনসারেন্স নামের জাহাজ আরও 8টি নৌযান নিয়ে যাত্রা শুরু করেছে। তাদের সঙ্গে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী নৌবহর থাইজেন্ট ম্যাডলিসন টু গাজা যোগ দিয়েছে। এই বহরে রয়েছে 2টি নৌকা। একসঙ্গে এই 2টি দল 11টি জাহাজের বহর নিয়ে গাজা অভিমুখে ছুটে চলছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের শাটডাউন দ্বিতীয় দিনে গড়িয়েছে। রিপাবলিকান ও ডেমোক্রেটরা একে অন্যকে দায়ী করলেও সমাধানের কোনো ইঙ্গিত নেই। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বাজেট অফিস প্রধান রাশ ভাউগটের সঙ্গে বৈঠক করে কোন কোন প্রকল্প কাটা হবে তা নির্ধারণ করবেন। এরই মধ্যে ব্লু স্টেটগুলোর কয়েক বিলিয়ন ডলারের প্রকল্প স্থগিত বা বাতিল করেছে হোয়াইট হাউস। ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটের সম্ভাবনার কথাও জানিয়েছেন হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট। তিনি বলেন হাজার হাজার কর্মী ছাঁটাই হতে পারে। মার্কিন প্রশাসন জানিয়েছে শাটডাউনে জরুরি পরিষেবা চালু থাকবে। এ সংক্রান্ত কর্মীরা অচলাবস্থার বাইরে থাকবেন। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে সর্বশেষ সরকার বন্ধ ছিল 35 দিন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন হিসেবে রেকর্ড গড়িয়েছিল। সেই শাটডাউন শেষ হয়েছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বেতন ছাড়ার কাজে না এসে বিমান চলাচল ব্যাহত করার হুমকি দিলে। এবার শাটডাউন কতদিন স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় পক্ষই এই লড়াইয়ের জন্য প্রস্তুত এবং কেউই সহজে পিছু হটার লক্ষণ দেখাচ্ছেন না। এদিকে ইয়ম কিপুর ছুটির কারণে বৃহস্পতিবার সিনেটে কোনো ভোট হয়নি। প্রতিনিধি পরিষদে 7 সপ্তাহের জন্য অর্থায়ন বাড়ানোর বিল পাশ হলেও সিনেটে মতবিরোধ রয়ে গেছে। ডেমোক্রেটরা স্বাস্থ্যসেবা কর ছাড় বাড়ানো ও প্রেসিডেন্টের কংগ্রেস অনুমোদিত তহবিল একতরফাভাবে বাতিলের ক্ষমতায় সীমাবদ্ধতা চাচ্ছে। সিনেটে শুক্রবার প্রতিনিধি পরিষদ পাশকৃত বিল ও ডেমোক্রেটদের বিকল্প প্রস্তাব নিয়ে ভোট হওয়ার কথা। ইরানের মধ্যাঞ্চল ইস্পাহান প্রদেশে রিক্টার স্কেলে 5.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। বৃহস্পতিবার মধ্যরাতে কম্পন তেহরান ও কোমেও অনুভূত হয়েছে। দেশটির প্রধান পারমাণবিক স্থাপনা ফেরদো ইউরোপীয় সমৃদ্ধকরণ কেন্দ্র এই কোমের উত্তর পূর্বে অবস্থিত। এখানে আগে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস এর একটি সামরিক স্থাপনাও ছিল। ধারণা করা হয় এখানে বিপুল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে ইরান। শুক্রবার মেহের নিউজ এজেন্সি জানায় ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয়েছিল। ইস্পাহানের উত্তরে তেহরানের কিছু অংশ এবং কোমেও অনুভূত হয়েছে। তেহরান প্রদেশের দামাভান, আফসারত, কিনাল, ভারামিন ও ফাসামেও কম্পন অনুভূত হয়েছে। এতে বাসিন্দারা ভীত হয়ে রাস্তায় নেমে আসেন। প্রথমে ইরানের কিছু বেসামরিক চ্যানেল ভুল করে ভূমিকম্পের কেন্দ্রস্থল তেহরানের ফাসাম বলে জানিয়েছিল, কিন্তু পরে এটি ইস্পাহান প্রদেশের জাভারে বলে জানানো হয়। আফটার শকের আশঙ্কায় দেশটির সংশ্লিষ্ট দপ্তরগুলো সতর্ক রয়েছে। ইরানের কয়েক ঘন্টা আগে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে 5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সেখানে ভূমিকম্প আঘাত হানে। এ সময় উত্তর পশ্চিমের বিভিন্ন শহরও কেঁপে ওঠে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টেকিরদাক প্রদেশের কাছে মারমারা সমুদ্র। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে হয়েছিল। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।